কি সমস্যা? এইভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি করছিলেন এত সময়? হ্যাঁ, আরাফ বালতিতে রাখা কাপড় ভেজানোর দিকে ইশারা করে বলল। এগুলো ধুয়ে দিয়েছি, যাও ছাদে গিয়ে শুকাতে দাও। সানায়া ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে কোমরে হাত গুজে বলল, আমি এ বাড়িতে এসেছি 4.5 মাস, কখনো তো দেখলাম না আপনি কাপড় কাচাকাচি করেন। করে তো সালেহা আপা, আজ হঠাৎ? আরাফ বের হয়ে টাওয়ালে হাত মুছতে মুছতে বলল, 2টা শার্ট এই ধুতে সালেহা আপাকে কেন বলতে হবে? আর তাছাড়া টুকটাক কাচাকাচি আমি করি, তোমার চোখ নেই তাই দেখো না? হ্যাঁ, আমার তো কপালে চোখ নেই, বর্জে বাইরে আরো 2-3টে সতীন পুষছে, চোখ থাকলে তো সেগুলো আগেই দেখতে পেতাম। কি সতীন? সে আবার কে? সানায়া দুপা এগিয়ে গেল। এই একদম ঢং করবেন না। আপনার ফোনে এখনো এক্স গার্লফ্রেন্ডের ফোন নাম্বার ঘোরাঘুরি করে কেন? আমাকে ভূগোল বুঝান? হ্যাঁ, আরাফ ইতিহাস বুঝল। অফিসের জরুরি কাজে আরশি তার নাম্বার ম্যানেজারের কাছ থেকে নিয়েছিল। 2-1বার কল মেসেজ করেছে অফিসের কাজের জন্য, আর একবার পার্সোনাল বিষয় নিয়ে কল করেছিল। আরাফ বারণ করার পর আর কখনো কোনো কল করেনি। নাম্বারটা সেইভাবেই রয়ে গেছে, ডিলিট করা হয়নি। আরাফ বলল, চেতনা, ঠান্ডা হও, আমি বিষয়টা খুলে বলছি। কি বলবেন আপনি? এখন শাক দিয়ে প্লেটের মাছ ঢাকবেন? একদমই না, তোমাকে বলেছিলাম না আরশিকে অফিসে চাকরি দেওয়া হয়েছিল। তুমি ওর কল সেটিং চেক করে দেখো, ও মনে হয় 2-4বার কল দিয়েছে, তা ও অফিসের কাজের জন্য। আর একটা কথা, ও এখন আমাদের অফিসে চাকরি করে না, ও চাকরি ছেড়ে দিয়েছে। ওর ছায়াও এখন আমার উপর পড়ে না। সানায়া দেখেছে লাস্ট কল দেওয়ার তারিখ অনেক আগের। আরাফ আবারও বলল, আর ওই সিমটা আমাদের অফিস থেকে ওকে দেওয়া হয়েছিল যখন ও চাকরি করত। চাকরি যেদিন ছেড়ে দিয়েছে, সিম সহ বিভিন্ন কাগজপত্র ও জমা করে গেছে। ওই সিম এখন বন্ধ, বিশ্বাস না হলে কল দিয়ে দেখতে পারো। সানায়া সজোরে হাতের ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে বলল, আমার বিশ্বাস অবিশ্বাস সবকিছু আপনাকে জিজ্ঞেস করব, আপনি সত্যি উত্তর দেবেন। অন্যকে কেন জিজ্ঞেস করব? আমি ঝগড়ুটে হতে পারি, তাই বলে সামান্য বিষয়ে হাজব্যান্ডকে ছোট করার মতো বলদ আমি নই। এই বিষয়ে ঝগড়া করা তোমার রাইট আছে। সন্দেহ করবে, ঝগড়া করবে, তবেই না আমি বুঝবো আমার বউ আমাকে নিয়ে জেলাস ফিল করে। সানায়া গাল ফুলিয়ে বলল, আপনি আস্ত একটা কি? আমি মিচকে ফাজিল। এটা আবার কি? এত বুঝে আপনার লাভ নেই। রেডি হন, আমাকে ওই বাড়ি পৌঁছে দেবেন। বিয়ের মতো একটা পবিত্র বন্ধনে বাধা পড়তে চলেছে শায়লা শোভন। কোন রকম কোনো বাধা বিঘ্ন না পেরিয়ে 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই পরিবার। বিয়ের আয়োজন গাঢ়ভাবে করতে চায় না শায়লা। সানায়ার শ্বশুর বাড়ির পরিবার এবং তার পরিবারের বাইরে আর কোনো বিশেষ আত্মীয় নেই। বহু কাঠখড় পুড়িয়ে তার মায়ের অভিমান ভাঙিয়েছে সে। তার জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করার আগে তার মায়ের অভিমান সে ভাঙাতে পেরেছে। অবশ্য তার এই কাজে সানায়া তাকে হেল্প করেছে। হেল্প করলে কি হবে? সানায়া যে মনে মনে নিজেই তার উপর বেচায় রাগ করে বসে আছে। সুযোগ পেলেই দু কথা শুনিয়ে দিচ্ছে। সানায়া আরাফ দুজনেই আজ চলে যাবে। গতকাল আরাফ বুঝিয়ে নিয়ে এসেছিল তাকে। শোভনের পরিবারের সঙ্গে একেবারে পাকা কথা হয়েছে। আগামী শুক্রবার তাদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। আম্মু 1 কাপ কফি হবে, সাথে 1 টুকরো পাউরুটি। শারমিন বেগম রান্নাঘরে কাজ করছিলেন। মেয়ের কথায় তাকালেন তার দিকে। তুই তো কফি খাস না, কফি নিয়ে কি করবি? আমি না, আরাফ খাবে। শারমিন বেগম ধমকে উঠল, ভদ্র হবি না তুই কোনোদিন, তাই না? সানায়া কথার আগাগোড়া বুঝে উঠতে পারল না সে কি এমন বলেছে। এখানে ভদ্রতা কোথা থেকে আসছে আম্মু? বরকে কেউ নাম ধরে ডাকে? বেয়াদব মেয়ে। তাহলে কি বলে ডাকে? আর যা বলবি বল, নাম ধরে ডাকতে নেই। ও এই কথা, ঠিক আছে, তাহলে এরপর থেকে ওনাকে রহমান বাড়ির জামাই বলে ডাকবো। দাও এবার রহমান বাড়ির জামাইয়ের জন্য কফি দাও। শারমিন বেগম নিজে নিজেকে গালমন্দ করলেন। তার এই মেয়ে আর কখনো ভালো হওয়ার নয়। নিজে যেটা বুঝবে সেটা করে বসে থাকবে। কপাল করে ভালো বর জুটেছে বলে এই জীবনে বেঁচে গেল। আরাবকে নাস্তা দে, শুধু কফি খাবে কেন শ্বশুর বাড়িতে এসে? উনি সকালে তেমন কিছু খায় না, শুধু 1 কাপ কফি আর অতিরিক্ত খেলে এক পিস পাউরুটি। সে কেমন কথা? এটাই কথা আম্মু। আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, আমি বানিয়ে দিচ্ছি। শারমিন বেগম খেয়াল করলেন মেয়ের দিকে, বললেন, এত সকালে তৈরি হয়েছিস কেন? কোথায় যাবি? শ্বশুর বাড়িতে। একেবারে শাইলার বিয়েটা শেষ করে গেলে পারতি তো, এখন আবার যাবি কেন? আপুর বিয়ের তো এখনো 7 দিন বাকি। আর তাছাড়া কি?
সানায়া আমতা আমতা করে বলল, আমার শাশুড়ি মা বলে দিয়েছে তাদের বাড়ির বউয়েরা বেশি দিন বাপের বাড়িতে থাকে না, তাই আমি যেন চট জলদি চলে যাই। আরাফ সবেমাত্র সোফায় এসে বসেছিল। সানায়ের কথা সে স্পষ্ট শুনেছে। এই মেয়ে তো সাংঘাতিক, আমার মায়ের নামে মিথ্যা বলছে। বললেই হয় তার এখন শ্বশুরবাড়ি ছাড়া আর কোথাও বেশি দিন থাকতে ইচ্ছা করে না। শারমিন বেগম কাপড়ে হাত মুছতে মুছতে বললেন, মাহফুজা ভাবিকে কল দিব, সে তোকে কথা বলেছে। আমার এই জীবনে বিশ্বাস করা কষ্টকর। সানায়া কথা চাপা দিতে বলল, আরে আম্মু, তুমি বোঝো না কেন? এ বাড়িতে বেশি সময় থাকলে আপুর সঙ্গে আমার ভয়াবহ যুদ্ধ লেগে যাবে। তা থেকে কি কি রেঁধেছ? খেতে দিলে দাও, না দিলে চলে যাচ্ছি। তাড়াহুড়ো করছিস কেন? টেবিলে বস, আমি দিচ্ছি। তাড়াতাড়ি যা, গিয়ে বস। শারমিন বেগম পেছন থেকে ডাকলেন, কফি নিয়ে যা, পাউরুটি টেবিলে আছে, সুন্দর করে পরিবেশন করিস। কফিও কি কাউকে সুন্দর করে পরিবেশন করা যায় আম্মু? যাবে না কেন? কিভাবে করে তুমিই বলো। কফির পাউরুটি এগুলো সুন্দর করে ট্রেতে করে আরাফের সামনে দে, অগুছলা ভাবে দিবি না। ওকে। সজীব সবে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। অথই বিছানা গোছাতে গোছাতে বলল, নাস্তা কি ঘরে নিয়ে আসবো নাকি তুমি নিচে নিয়ে যাবে? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল খুব। 5 মিনিটের মধ্যে বের হব, শুধু 1 কাপ চা দিতে বলো সালেহা আপাকে। ঠিক আছে। অথই, হ্যাঁ বলো। কি হয়েছে তোমার? মন খারাপ? আমার মন ভালো না কি খারাপ তা দেখে তোমার কি দরকার? বলেই অথই ঘর ছাড়ল। সজীব টাই বাঁধতে বাঁধতে তাকালো সেদিকে। অদ্ভুত আচার কেন করছো হঠাৎ? কাহিনী কি? মিনিট 2 পর অথই ফিরল 1 কাপ চা হাতে, টেবিলে রেখে বলল, তোমার চা। বিস্কিট বা পাউরুটি আনতে পারলে না? তুমি বলছো শুধু চা, আর কি কিছু দিতে বলছো? আমি না বললেও তো তুমি অন্যদিন নিজে থেকে মনে করে নিয়ে আসো। অন্যদিন আর আজকের দিন এক না? কেন, আজকে কি বিশেষ দিন? আচ্ছা, তোমাকে একটা কথা বলি। সজীব চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বলো। তুমি শুধু মায়ের ব্যাপারটাতে সিরিয়াস। জীবনে আর কখনো কোনো বিষয় তোমাকে এতটা সিরিয়াস দেখিনি। শুধু কেন ওই একটা মানুষের প্রতি তুমি এত সিরিয়াস হও? সজীব চায়ের কাপ জায়গায় রেখে দিল, বলল, এই একটা কথা ছাড়া আর কোনো কথা থাকলে সেটা বলতে পারো। না, আপাতত এই কথা ছাড়া আমার আর কোনো কথা নেই। আমি অফিসে যাব, দেরি হয়ে যাচ্ছে। যাও, তোমাকে তো আটকে রাখিনি। সজীব বেরিয়ে যেতেই একটা দীর্ঘশ্বাস ছাড়লো অথই। এই লোকটার সাথে সে 4 বছর সংসার করছে, অথচ এই মানুষটাকে সে চিনে 7 বছর। এই 7টা বছরে মানুষটা কখনো কোনো বিষয়ে এত সিরিয়াস হতে সে দেখেনি। যখনই ছোট মায়ের কথা ওঠে তখনই দুনিয়া শুধু সিরিয়াস মুড তার উপর ভর করে। সে কি কখনো বুঝবে না ছোট মায়ের বাড়িতে থাকলে মিরাজ কতটা খুশি হতো? কাকিমা একজন সঙ্গী পেত, আমি একজন শাশুড়ি পেতাম। ঘুমান্ত ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, আমার মেয়েটা তো তার দাদিকে পেত। সব কিছু থেকে একজন মাকে আলাদা করে রেখেছে এই লোকটা। মিরাজকে নিজের জান দিয়ে ভালোবাসতে পারে, অথচ ছোট মাকে মেনে নিতে পারে না। কি অদ্ভুত তুমি। আম্মু, শায়না কোথায়? চলে গেছে। মানে? আরাফ আর সানায়া মাত্র রওনা হয়ে গেল। অনেক জোর করেছি, থাকবে না। এটা কোনো কথা আম্মু? আমার এই সময়টাতে আমার বোন পাশে থাকবে না? তা আমি কি জানি? দোষ করার সময় আমাকে ডেকেছো? তোমরা এখন বড় হয়েছো, সানায়াকে বিয়ে দিয়েছে, তোমাকেও দিচ্ছি। তোমরা এই বয়সে এসেও যদি রাগ অভিমান করো একজন আরেকজনের উপর, আমি আর কত সামলাবো? তোমরা বুঝো তোমাদের ব্যাপার। শায়লা নিরাশ মনে ধপ করে সোফায় বসে পড়ল। কার সাথে যাবে এখন মার্কেটে? তার বোন তার সঙ্গী, অথচ সে তাকে পাত্তা দিচ্ছে না এখন। শায়লা কয়েকবার কল দিল কিন্তু ধরল না। লাস্ট একটা মেসেজ দিল, তুই আমার উপর অভিমান করে চলে যেতে পারলি? তোর অভিমানের অনেক দাম বুঝেছি। আমার কোনো দাম নেই তোর কাছে। যখন থাকবো না তখন বুঝবি। তখন আর আমাকে মনে করে কাঁদলেও ফিরবো না ভাই। আর তোকে মেসেজ কল কিচ্ছু দেবো না। আমারও অভিমান আছে। তোমার কি এখনো মন খারাপ? সানায়া এক মনে গাড়ির জানালা থেকে বাইরের দৃশ্যপট দেখছে। আরাফের কথায় তাকালো তার দিকে, ধীর কণ্ঠে উত্তর দিল, একটু। মেয়েটার উপর শুধু শুধু। আরাফের কথা থামিয়ে সানায়া বলল, না, আমি আপু না বলা কথা নিয়ে রাগ করিনি। আসলে আমার মনটা একটু খারাপ। কেন, কি হয়েছে? ভাই বোনের অভাব আমার আজ জীবন থেকে যাবে। আমার নিজের বোন থেকেও আমি কখনো তাকে কাছে পাইনি। বোনের শূন্যতা আমার কাছে চিরস্থায়ী। দেখুন, আগে যখন মন খারাপ হতো আপুকে বলতাম আমার সঙ্গে দেখা করে যা, একটু আয়। নিজেই বুঝতাম
অত দূর থেকে বললেই চলে আসা যায় না। নিজের মনকে সব সময় এটা বোঝাতাম, আপুর বিয়ে হলে আপু বাংলাদেশে থাকবে, যখনই মন চাইবে ছুটে যেতে পারবো ওর কাছে। কিন্তু সেটা তো আর হলো না। আপুর বিয়ে ঠিকই হচ্ছে, কিন্তু সেই দূর দেশে বাস করবে। আরব শুনল কথাগুলো মনোযোগ দিয়ে। শোভন আপাতত একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছে। ওর মতো ভালো ছাত্র অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করে। আর তাছাড়া শোভনের বাবার চিকিৎসার জন্য যেতেই হতো, তার থেকে ভালো ওরা একেবারে স্থায়ী হতে যাচ্ছে বিদেশে। আরাফ হাত রাখলো সানায়ার হাতের উপর, ভরসা দিয়ে বলল, জীবনটা ওদের, ওদের যেভাবে ভালো লাগে ওরা সেভাবে গুছিয়ে নিক, আমাদের আপত্তি করা মানায় না। জানি বোনের জন্য মন খারাপ হবে, মনকে বুঝাবে, ও তো ভালো থাকবে ওর কাছের মানুষগুলোর সঙ্গে। সানায়া বুঝদার মানুষের মতো করে বলল, দূর, এগুলো সাময়িক খারাপ লাগা, ঠিক হয়ে যাবে। সবে মাত্র বাড়িতে ফিরেছে তারা দুপন। সদ্য পড়া শীতের রাতেও ঘেমে একাকার তারা। ক্লান্ত হবে না? সেই বিকেল থেকে রাত 11টা ঘুরে ফিরে যাচাই বাছাই করে কিনতে হবে তো নাকি। দেখলো, পছন্দ হলো, যা দাম চাইলো দিয়ে নিয়ে এলো। তেমনটা খুবই কম হয়েছে। মেয়েরা এসব কেনাকাটার ব্যাপারে একদমই নড়চড়ে নয়। 10 টাকার জিনিস 12 টাকা চাইলে কেন সেটা দিতে হবে? বরং ঘন্টার পর ঘন্টা কথা খরচ করে 10 টাকার মাল 6 টাকায় কিনবে তারা। এতেও কাজ না হলে রাগ দেখিয়ে অন্য দোকান খুলবে, তবুও কথা নড়চড় হবে না। এটাই মেয়ে জাতি, যাকে এক কথায় বলে তেড়ামি করা। মেয়েদের ক্লান্ত হয়ে হেলে দুলে থাকতে দেখে শারমিন বেগম এগিয়ে এলেন। তাহলে ফিরতে পেরেছিস তোরা? আমি তো ভাবলাম আজ মনে হয় ফিরবি না। শায়লা মায়ের দিকে তাকালো একবার, হাতের ইশারায় তার বিপরীত মুখে বসা সানাইকে দেখিয়ে বলল, আমার কোনো দোষ নেই আম্মু, যত দোষ তোমার ছোট মেয়ে। আমাকে সারা মার্কেট পায়ে হাঁটিয়ে পা দুটো ব্যথা বানিয়ে ফেলেছে। সানায়া শটান হয়ে সোফায় হেলান দিল। আম্মু, এক গ্লাস পানি দেবে আমাকে? দাও দাও, পানি দাও আম্মু, ওকে অনেক কথা খরচ করেছে। শারমিন বেগম দুই মেয়ের দিকে তাকিয়ে চললেন পানি আনতে। এরই মাঝে দাদি এলো, ঝাড়ি দিয়ে বললেন, তোগো ডং দেখা আর বাঁচি না, মাইয়া মানুষ বিয়া ঠিক হইছে তোর ডেঙ্গা ডেঙ্গি কইরা বেড়াইব কেন? রাইত বেড়াইত এত নাচ বালা না। শায়লা চুপচাপ বসে আছে। সে আসলে বড়দের সাথে মজা করে হোক বা সিরিয়াস, সানায়ের মতো করে চটপট কথা বলতে পারে না। সানায়া আর চোখে একবার তাকালো দাদির দিকে, এত ক্লান্ত যে কথার উত্তর দিতে ইচ্ছে না করলেও বলল, দাদি, ওইটা 60 দশকের যুগ ছিল, আর এটা 2023 মানে 2023। তোমাদের সময় মেয়েদের বিয়ের কথা ঠিক হলে কান্নাকাটি মাসখানেক আগে থেকে শুরু হতো, কিন্তু মনে লাড্ডু ঠিকই ফুটতো। আর এখনকার সময়ে কান্নাকাটি হয় কম, লাড্ডু ফোটে বেশি, বুঝেছো? তোর বিয়ের সময় তো লাড্ডু ফুটতে দেখলাম না, তুই মুখ ভার কইরা ছিলি কেন তখন? শারমিন বেগম পানি হাতে এগিয়ে এলেন। নে পানি। কথা কস না কেন? পানিটা শেষ করি। সানায়া একদমে পানিটুকু শেষ করে শ্বাস নিল। এবার ঠিক আছি। কি যেন বলছিলে? আমি কেন মুখ কালো করে বসেছিলাম? সানায়া সোফা ছেড়ে উঠল। রুমে যাওয়ার আগে দাদির কানে কানে বলল, তোমার আর আমার বিষয় সেম দাদি, সবার সামনে বলা যাবে না। তোমার বিয়ের সময় যেমন দাদার মাথায় টাক ছিল বলে পছন্দ হয়নি, আমারও সেম। তোমাদের নাতি জামাইয়ের অনেক তেজ, এই জন্য আমার তাকে পছন্দ ছিল না। তুমিও সময়ের সাথে সাথে মানিয়ে নিয়ে পাঁচটা ছেলে মেয়ের জননী হয়েছ। আমি তোমার মতো হালি খানিক সন্তানের জননী না হলেও একটাবার অ্যাক্টর হব, তোমার মতো রেকর্ড করাবো না। দাদি কটমট করে তাকালো তার দিকে। সানায়া বিস্তর হাসলো। দাদিকে কিছু বলার সুযোগ না দিয়ে চলল রুমের দিকে। কথাগুলো আসতে বললেও শায়লা, শারমিন বেগম কিছুটা শুনেছেন, হাসছেন তারাও। আম্মা, একটা কথা জিজ্ঞেস করব? আমার দুটো মেয়েই 2 রকম হয়েছে। আপনার কি মনে হয় সানায়া কার বৈশিষ্ট্য পেয়েছে এরকম নির্লজ্জ? কার আবার পাইছে? তোমার শ্বশুরে দাদার পাট ধরছে। দাদিয়া দাঁড়ালেন না, সেও চলে গেল। শায়লা, শারমিন বেগম হাসলেন কিছু সময় দাদি নাতির কাহিনী দেখে। বোনের ওপর রাগ অভিমান কখনো গাঢ় হয় না, অল্প কিছু সময়ের জন্য সেই অভিমান থাকে। সানায়া ও শায়লার ওপর অভিমান হয়েছিল, কিন্তু সেই অভিমান খুব বেশি সময় টেকেনি। আরাফ তাকে বুঝিয়েছে, আর নিজেও তো একদমই ছোট নয়, যথেষ্ট বুঝ তারও আছে। শায়লার মেসেজটা পাওয়ার পর সকল অভিমানকে এক তুড়িতে উড়িয়ে ছুটে এসেছে বোনকে সঙ্গ দিতে। সেদিন আরাফের সঙ্গে ও বাড়ি যাওয়ার মাঝপথে আবারও চলে এসছে।
এই সময় এই দিনগুলো জীবন থেকে একবার চলে গেলে তা কি আর কখনো ফিরে আসবে? তাই উচিত সময়কে সঠিক মূল্যায়ন করা। আজ বোনের ওপর সামান্য বিষয়ে অভিমান পুষে রেখে তাকেও কষ্ট দেওয়া, নিজেও কষ্ট পাওয়া বোকাদের কাজ। তাই সানায়া ঠিক করেছে যে কটা দিন শায়লা দেশে থাকবে ও একদম বোনের পায়ে পায়ে থাকবে, একটু চোখের আড়াল রাখবে না। রাত 9:45। সজীব মুখ ভার করে আরাফের কেবিনে ঢুকলো। কিরে ভাই, আর কত কাজ করবি? বাড়ি টাড়ি যাবি না? বাড়ি বুঝলাম, টাড়িটা কি ভাইয়া?